সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি সম্পর্কে আলোচনা করছিলাম তার এটা দ্বিতীয় ক্লাস, ঠিক আছে। এখানে যেটা আমরা মূলত আলোচনা করব সেটা হচ্ছে সিন্ধু উপত্যকার সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে। আরেকটা কথা বলে রাখি, আমরা এই চ্যানেলেই ম্যাথামেটিক্স এবং জিকে রিলেটেড যে সমস্ত টপিকগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে সেগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে ক্লাসগুলো আপলোড করছি। সেগুলো যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, সিন্ধু উপত্যকার সভ্যতার কথা যদি বলা হয়, প্রথম কথা, সিন্ধু উপত্যকা হচ্ছে একদম একটা প্রাচীন সভ্যতা। মূলত পৃথিবীতে যে ৪টি একদম প্রাচীন সভ্যতার সৃষ্টি হয়েছিল তার মধ্যে মেসোপটেমিয়া একটা, ঠিক আছে। ৪টে প্রাচীন সভ্যতা কি ছিল? তো প্রথম কথা হচ্ছে, একটা সভ্যতা ছিল তোমার মেসোপটেমিয়া, ঠিক আছে। একটা ছিল কি পটেমিয়া সভ্যতা, একটা মেসোপটেমিয়া সভ্যতা, ঠিক আছে। প্লাস হচ্ছে আরেকটা ছিল, দেখো, চায়না সভ্যতা বা চৈনিক সভ্যতা যাকে আমরা বলি। আর একটা ছিল তোমার ইজিপ্ট, ঠিক আছে, ইজিপ্ট। এর সঙ্গেই যেটা তৈরি হয়েছিল সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু উপত্যকার সভ্যতা। এবারে দেখো, যদি আমরা এর অবস্থানের কথা বলি, এটা বর্তমান কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থান করেছিল, বর্তমানে যেটা পাকিস্তানে অবস্থিত। আর উত্তর পশ্চিম ভারতের ঘরঘরা আর হচ্ছে হরকা নদীর তীরে এটা তীরবর্তী অঞ্চলে এটা অবস্থিত ছিল। দেখো, এটা হচ্ছে ঘরঘরা হবে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা কি হবে, ঘরঘরা, ঠিক আছে। তাহলে মোটামুটি এর অবস্থানটা কোথায় না, সিন্ধু উপত্যকার সভ্যতা এই জন্য নামকরণ করা হয়েছে কারণ এটা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল, যেটা বর্তমানে কিনা পাকিস্তানে অবস্থিত। আর উত্তর পশ্চিম ভারতের ঘরঘরা ও হরকা নদীর তীরে কিন্তু এটা গড়ে উঠেছিল, ঠিক আছে। এবারে দেখো, যদি এটাকে আমরা সরস্বতী সিন্ধু সভ্যতাও বলে থাকি, কারণ কি না, এটা সরস্বতী সিন্ধু নদীর তীরেও কিন্তু গড়ে উঠেছিল, তার জন্য একে সরস্বতী সিন্ধু সভ্যতাও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা কে আবিষ্কার করেন? প্রথমে দেখো, যদি আমরা আবিষ্কারকের কথা বলি, তো ১৯২১ সালে, ঠিক আছে, ১৯২১ সালে যে প্রথম সাইটটা আবিষ্কৃত হয় সেটা ছিল হরপ্পা, ঠিক আছে। ১৯২১ সালে যেটা আবিষ্কৃত হয় সেটা কি ছিল না, হরপ্পা। এই হরপ্পা আবিষ্কার করেছিলেন কে না, হরপ্পা আবিষ্কার করেছিলেন দয়ারাম সাহানি। এই দেখো, পাশে ছবি দেওয়া আছে, দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল। তারপরে যেটা আবিষ্কার হয়েছিল সেটা হচ্ছে তোমার মহেঞ্জোদারো, ঠিক আছে, মহেঞ্জোদারো। তাহলে একটা হচ্ছে তোমার হরপ্পা, দ্বিতীয় যে সাইটটা আবিষ্কার হয়েছিল মহেঞ্জোদারো, সেটা করেছিলেন আর.ডি. ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, সেটা ১৯২২ সালে। আর এই দুটো খনন কার্যে সাহায্য করেছিলেন স্যার জন মার্শাল, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো, দুটো শর্ট কোশ্চেন হতে পারে, যে একটা তোমার হচ্ছে কি না, প্রথম সিন্ধু সভ্যতার বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম আবিষ্কৃত সাইটটার নাম কি, হরপ্পা, সেটা ১৯২১ সালে দয়ারাম সাহানি আবিষ্কার করেছিল। আর দ্বিতীয় সাইটটা হচ্ছে মহেঞ্জোদারো, ১৯২২ সালে আর.ডি. ব্যানার্জি বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করেছিল। আর এই দুটো বিষয়ে সাহায্য করেছিল কে, স্যার জন মার্শাল কিন্তু সাহায্য করেছিলেন, ঠিক আছে। তো মোটামুটিভাবে যখন এর হচ্ছে সময় নিরূপণ করা হয় কার্বন ডেটিং পদ্ধতিতে, তখন মোটামুটি আমরা এটাকে ধরে থাকি যে কত থেকে কত পর্যন্ত না, এটা হচ্ছে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটি ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এটা কিন্তু এর সময়কাল, ঠিক আছে। তাহলে ২৬০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১৯০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই কিন্তু এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু উপত্যকার সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজে যদি চলে আসি, দেখো নেক্সট স্লাইডে যেটা বলা হচ্ছে যে ভৌগোলিক বিস্তার, এটা কতটা পর্যন্ত বিস্তৃত ছিল। দেখো, এর বিস্তারের কথা যদি বলা হয়, প্রথম কথা, এটা হচ্ছে পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, বালুচিস্তান, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশের পশ্চিমাংশের বেশ কিছু অঞ্চলে কিন্তু এটা বিস্তৃত ছিল। তবে বলে রাখি, এর বেশ কিছু অংশ কিন্তু বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। দেখো, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা, এই অংশটাই কিন্তু সিন্ধু উপত্যকার সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। এবারে দেখো, পাকিস্তানের মধ্যে কিন্তু এই পার্টটা কিন্তু পাকিস্তানের মধ্যে, মানে এখান থেকে এই অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, এই যে পুরো পার্টটা দেখতে পাচ্ছ, এই পুরো পার্টটা কিন্তু পাকিস্তানের মধ্যেই কিন্তু চলে গেছে, ঠিক আছে। এবারে দেখো, এর সীমানাটা জিজ্ঞেস করে, একদম উত্তরে রয়েছে দেখো মান্ডা, ঠিক আছে। দেখতে পাবে ছবিতে, এই উত্তরে এই যে অংশটা, এটাই হচ্ছে মান্ডা, ঠিক আছে। দক্ষিণে কি দৈমাবাদ, দক্ষিণে দৈমতাবাদ বলতে এই যে দক্ষিণে একদম এই অংশটাতে হচ্ছে দৈমাবাদ। পূর্বে রয়েছে আলমগীরপুর, মানে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার আলমগীরপুর। আর পশ্চিমে রয়েছে বালুচিস্তানের হচ্ছে সাতকা জেন্ডার, এই যে হচ্ছে সাতকা জেন্ডার, ঠিক আছে। তাহলে এর যদি তোমার ভৌগোলিক বিস্তার বা সীমানা জিজ্ঞেস করে, তাহলে উত্তরে হচ্ছে মান্ডা, দক্ষিণে দৈমাবাদ, পূর্বে আলমগীরপুর, আর পশ্চিমে হচ্ছে বালুচিস্তানের সাতকা জেন্ডার, ঠিক আছে। এটাই হচ্ছে এর হচ্ছে অবস্থান, ঠিক আছে।
তবে আমাদেরকে মনে রাখতে হবে যে এছাড়াও আরও বেশ কয়েকটা কিন্তু এর সাইটগুলো আবিষ্কৃত হয়েছিল। যেমন দেখো, যদি আমরা পাকিস্তানের কথা বলি, দেখো একদম পাকিস্তানে প্রধান অঞ্চলগুলো পাকিস্তানেই চলে গেছে। এবারে একদম পাঞ্জাবের হচ্ছে ইরাবতী নদীর তীরে ছিল হরপ্পা। পাঞ্জাবের এই ইরাবতী নদীর তীরে দেখতে পাচ্ছ, এই অংশটা হচ্ছে কি হরপ্পা, ঠিক আছে, যেটা এখন পাকিস্তানেরই অন্তর্গত, ঠিক আছে। আচ্ছা, তারপরে তোমার সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো ছিল, ঠিক আছে। এই ছবিগুলো আমরা পরের স্লাইডে গেলে ভালো বুঝতে পারবো। দেখো এই স্লাইডটা যদি দেখি, তাহলে ছবিটা যদি একটু বড় করে নিই তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো ছবিটা যদি বড় করে নিই তাহলে আমরা কি বুঝতে পারবো, যে দেখো হরপ্পা, দেখো তোমার তোমার হচ্ছে পাঞ্জাবে রয়েছে একদম ইরাবতী নদীর তীরে কি রয়েছে, হরপ্পা রয়েছে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে সিন্ধু নদীর তীরে একদম মহেঞ্জোদারো রয়েছে, এই যে সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো রয়েছে। তারপরে দেখো তোমার হচ্ছে সিন্ধু নদীর তীরেই চানহুদাড়ো গড়ে উঠেছিল, ঠিক আছে। এই যে চানহুদাড়ো সিন্ধু নদীর তীরে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা চানহুদাড়োর অন্তর্গত, ঠিক আছে। তারপরে ভারতের মধ্যে যে অংশগুলো রয়েছে সেটা হচ্ছে লোথাল রয়েছে, ঠিক আছে। ভারতের একদম এই পার্টটা দেখো, গুজরাটের এই জায়গাটা দেখতে পাবে কি লোথাল রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো লোথালের পরে যদি আমরা বলি, তাহলে হচ্ছে গুজরাটের হচ্ছে রংপুর রয়েছে। গুজরাটের কি রয়েছে, রংপুর রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি কি রয়েছে ভারতের মধ্যে, না কালীবঙ্গান রয়েছে, বানওয়ালি রয়েছে, ঠিক আছে। কালীবঙ্গান দেখতে পাচ্ছি, যে কালীবঙ্গান, এই যে বানওয়ালি, রাখিগ্রাহী, ফরমান, আলমগীরপুর, ঠিক আছে, ভগবানপুর, রোপার, এগুলো সব কিন্তু ভারতের আন্ডারেই রয়েছে, ঠিক আছে। এবারে এখানে যদি আমরা সর্বশেষ কথা বলি, অর্থাৎ সর্বশেষ যে অংশটা এখানে আবিষ্কৃত হয়েছিল সেটা কি, না সেটা হচ্ছে তোমার ঢোলাভিরা, ঠিক আছে। একদম রিসেন্ট যেটা আবিষ্কৃত হয়েছে সেটা কি, না সেটা হচ্ছে তোমার ঢোলাভিরা, ঠিক আছে। যেটা একদম রিসেন্ট আবিষ্কার সেটা হচ্ছে কি ঢোলাভিরা, ঠিক আছে। এটা কে আবিষ্কার করেছিল, না এটা হচ্ছে দুজন ছিলেন, ডক্টর জেপি যোশী, ঠিক আছে, ডক্টর জেপি যোশী, ঠিক আছে, ডক্টর জেপি যোশী। আরেকজন ছিলেন ডক্টর ডক্টর আর এস বিস্ট, ঠিক আছে, বিস্ট বলা হয়, বিস্ট বলা হয়, যেটা খুশি বলতে পারো। তাহলে ডক্টর জেপি যোশী আর ডক্টর আর এস বিস্ট কিন্তু ঢোলাভিরা আবিষ্কার করেছিল, যেটা কিন্তু সব থেকে রিসেন্ট বা লাস্ট হচ্ছে আবিষ্কার, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট পেজে। নেক্সট স্লাইডে দেখো যেটা বলছে সেটা হচ্ছে শহর পরিকল্পনা। শহর পরিকল্পনা মানে কি, যে হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটাকে হরপ্পা সভ্যতাও বলা হয়, যেহেতু প্রথম হরপ্পা কেন্দ্রটাই আবিষ্কৃত হয়েছিল। এবার এই হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং বা শহর পরিকল্পনার কথা যদি বলা হয়, আমরা দেখতে পাবো কি এই হরপ্পা সভ্যতার বা সিন্ধু উপত্যকার সভ্যতার টাউন প্ল্যানিং বা শহর পরিকল্পনা বর্তমানের যে আধুনিক সভ্যতাগুলো রয়েছে তার সঙ্গে কিছুটা মিল খায়। অথবা তুমি এটাও দেখতে পাবে যে বেশ কিছু ক্ষেত্রে এই আধুনিক সভ্যতার থেকেও এই হরপ্পা সভ্যতা বা সিন্ধু উপত্যকার সভ্যতার শহর পরিকল্পনা অনেকাংশে এগিয়ে ছিল, ঠিক আছে। প্রথম দেখো গ্রিড কথার অর্থ কি, না গ্রিড প্রথার মাধ্যমে মানে শহরটাকে সম্পূর্ণভাবে ভাগ করা হয়েছিল। গ্রিড প্রথার অর্থ কি, না এখানে যে রাস্তাগুলো ছিল সেই রাস্তাগুলো পরস্পরই কিন্তু এভাবে সমকোণে ছেদ করতো এবং এই রাস্তার দুপাশে বাড়ি থাকতো। রাস্তার দুপাশে বাড়ি থাকার ফলে এই রাস্তা যেহেতু সোজা ছিল, সমকোণে ছেদ করতো, এই রাস্তা দিয়ে খুব সহজে হাওয়া চলাচল করতো, ঠিক আছে। খুব সহজে কি হতো, হাওয়া চলাচল করতো, ঠিক আছে। আর এই প্রতিটা রাস্তায় কিন্তু তোমার হচ্ছে বাতি দানের ব্যবস্থা ছিল, অর্থাৎ প্রত্যেকটা রাস্তায় কিন্তু বাতির ব্যবস্থা ছিল। তাহলে গ্রিড প্রথার মাধ্যমে হতো, প্রত্যেকটা রাস্তার ধারে কিন্তু বাতি ছিল, ঠিক আছে, যেটাকে তোমরা ল্যাম্পপোস্ট বলো, ঠিক আছে, ল্যাম্পপোস্ট ছিল, ঠিক আছে। আর প্রত্যেকটা রাস্তা কি হতো, প্রত্যেকটা রাস্তা পরস্পরকে সমকোণে ছেদ করতো, ঠিক আছে, সমকোণে ছেদ করতো। সমকোণে ছেদ করার ফলে কি হতো, না সমকোণে ছেদ করার ফলে এখানে কিন্তু বাতাস বা হাওয়া চলাচল খুব ভালো হতো, বাতাস বা হাওয়া চলাচল খুব ভালো হতো, ঠিক আছে, হাওয়া চলাচল খুব ভালো হতো। নেক্সট যেটা দেখো পাকা বাড়ি। এখানে যে ঘরগুলো ছিল, অর্থাৎ এই অঞ্চলে সেই ঘরগুলো কিন্তু সমস্তই ছিল পাকা পোড়া ইটের তৈরি, ঠিক আছে, পাকা পোড়া ইটের তৈরি, ঠিক আছে। তাহলে এই অঞ্চলের যে ঘরগুলো সবগুলো পাকা পোড়া ইটের দ্বারা তৈরি ছিল কিন্তু, ঠিক আছে। আর এই এখানে যে বাড়িগুলো ছিল তার রাস্তার দিকে কিন্তু রাস্তার সামনের দিকে কোনো জানালা থাকতো না, ঠিক আছে। শৌচালয়ের কথা যদি বলা হয়, প্রত্যেকটা বাড়িতে শৌচালয় ছিল এবং সেই শৌচালয়গুলোর জল নিকাশি ব্যবস্থা কিন্তু প্রতিটা রাস্তায় যে নর্দমা ছিল সেই নর্দমার সাথে কিন্তু যুক্ত ছিল, ঠিক আছে, নর্দমার সাথে যুক্ত ছিল। নর্দমার কথা যদি বলা হয়, রাস্তার দুপাশে ঢাকনাযুক্ত নর্দমা ছিল, ঠিক আছে, রাস্তার দুপাশে একদম ঢাকনাযুক্ত নর্দমা ছিল। আর প্রতিটি বাড়ির, ঠিক আছে, প্রতিটি বাড়ির
বাড়ির সাথে, প্রতিটি বাড়ির সাথে এই নর্দমা যুক্ত থাকতো, ঠিক আছে? প্রতিটি বাড়ির সাথে নর্দমা যুক্ত থাকতো। যার ফলে খুব সহজে কিন্তু শহরের ময়লা আবর্জনা বাইরে বেরিয়ে যেত, ঠিক আছে? শহরের বাইরে বেরিয়ে যেত। স্নানাগার, প্রত্যেকটা ঘরেই কিন্তু স্নানাগারের ব্যবস্থা ছিল, ঠিক আছে? আচ্ছা, শস্যগোলা বা গ্র্যানারির কথা যদি বলা হয়, মূলত শস্যগোলা বা গ্র্যানারির কথা যদি বলা হয়, এখানে দুটো শস্যগোলার সন্ধান কিন্তু পাওয়া গেছে। একটা তোমার পাওয়া গেছে হরপ্পাতে, ঠিক আছে? একটা কোথায় পাওয়া গেছে? না হরপ্পাতে পাওয়া গেছে। আরেকটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। তবে বলে রাখি, মহেঞ্জোদারোর হচ্ছে শস্যগোলাটি অনেক বড়, আর হরপ্পার শস্যগোলাটি ছোট। হরপ্পাতে কিরমভাবে পাওয়া গেছে? না ৬টি করে দুটো সারিতে ছিল, মানে ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা। আরেকটা সারিতে ১টা, ২টো, ৩টে, ৪টে, ৫টা, ৬টা। মোট ১২টা শস্যাগার হরপ্পাতে পাওয়া গেছে। আর মহেঞ্জোদারো শস্যাগার কিন্তু সবথেকে বড় শস্যাগার, ঠিক আছে? এটাকেই বলা হয় বৃহৎ, মানে সবথেকে যদি বলে যে বৃহৎ শস্যগোলা কোথায় পাওয়া গেছে, সেটা কিন্তু তোমার মহেঞ্জোদারোতে পাওয়া গেছে, ঠিক আছে? তাহলে শহর পরিকল্পনা আশা করি বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলা হয়নি, এখানে হচ্ছে সিটাডেল ছিল, ঠিক আছে? কি ছিল? সিটাডেল। সিটাডেল, সিটাডেল কথার অর্থ কি? দেখো, সিটাডেল আবার এখানে দুটো ছিল। একটা হচ্ছে আপার সিটাডেল বা উঁচু অংশ, ঠিক আছে? উঁচু অংশ। আরেকটা ছিল নিম্ন অংশ বা নিচু অংশ, ঠিক আছে? মনে করা হয়, ঐতিহাসিকরা মনে করেন যে এই উঁচু অংশটাতে যত প্রশাসনিক বিভাগ ছিল, ঠিক আছে? প্রশাসনিক বিভাগ অর্থাৎ যারা এই হরপ্পা সভ্যতা পরিচালনা করতো, সেই সমস্ত বিভাগ বা বিল্ডিংগুলো সব উঁচু অংশ বা আপার সিটাডেলে ছিল। আর নিচু অংশে সাধারণত সাধারণ মানুষের ঘরবাড়ি ছিল, ঠিক আছে? সাধারণ মানুষ এখানে থাকতো। এবার এরকমটা করার কারণ কি? না যেহেতু উঁচু অংশে প্রশাসনিক বিভাগ বা এগুলো থাকবে, এখান থেকেই নিচু অংশটাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখা যাবে। যার ফলে এই অংশটাকে দুটো অংশে ভাগ করা হয়েছিল, ঠিক আছে? তাহলে এই গেল মোটামুটি শহর পরিকল্পনা বা টাউন প্ল্যানিং, ঠিক আছে? নেক্সট দেখো যেটা বলছে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গা, কোন নদীর তীরে সেই জায়গাটা গড়ে উঠেছিল, সাল আর কে খনন কার্য পরিচালনা করেছিল। দেখো, চানুদাড়োর কথা যদি বলা হয়, চানুদাড়ো কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। চানুদাড়ো কোথায় গড়ে উঠেছিল? সিন্ধু নদীর তীরে। কত সালে হচ্ছে আবিষ্কার হয়েছিল? না ১৯৩১ সালে আবিষ্কার হয়েছিল। খননকারী কে ছিল? না এমজি মজুমদার, ঠিক আছে? মজুমদার এমজি মজুমদার ছিল এর খননকর্তা, ঠিক আছে? এটা গেল চানহুদাড়ো। তাহলে চানহুদাড়ো আবিষ্কার কোথায়, কোন নদীর তীরে? সিন্ধু। সালটা কত? ১৯৩১। আর খনন কার্য করেছিল কে? এমজি মজুমদার। দেখো, সাতকাজেন্দরের কথা যদি বলা হয়, সেটা হচ্ছে ডাসাক নদীর তীরে গড়ে উঠেছিল। কোথায়? না ডাসাক নদীর তীরে গড়ে উঠেছিল। কত সালে খনন কার্য করা হয়েছিল? 1927-এ খনন কার্য করা হয়েছিল। আর কে করেছিল? স্যার আউরেল স্টেইন, ঠিক আছে? স্যার আউরেল স্টেইন, আউরেল স্টেইন। এবারে দেখো, সবগুলো মনে রাখার দরকার নেই, কিছু কিছু মনে রাখতে হবে। কোনগুলো মনে রাখতে হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? স্যার আউরেল স্টেইন কিন্তু এটা আবিষ্কার করেছিল। তারপরে দেখো, রোপারের কথা যদি বলা হয়, এটা কিন্তু সুতলেজ, ঠিক আছে? সুতলেজ নদীর তীরে কিন্তু এটা গড়ে উঠেছিল। এর খনন কার্য কবে করা হয়েছিল? না 1953-তে, 1953 সালে। কে করেছিল? ওয়াইডি শর্মা। কে করেছিল? ওয়াইডি শর্মা কিন্তু এর খনন কার্য করেছিল, ঠিক আছে? তারপরে দেখো, কোটজির কথা যদি বলা হয়, কোটজি হচ্ছে তোমার কোথায়, তোমার কোন নদীর তীরে পাওয়া গেছিল? কোটজিটা, সরি, লোথাল রয়েছে তার আগে। লোথাল হচ্ছে ভোগবা নদীর তীরে, ঠিক আছে? লোথালটা কোথায়? ভোগবা নদীর তীরে, ঠিক আছে? কত সালে খনন কার্য পরিচালনা করা হয়েছিল? না 1954 সালে। কে করেছিলেন? না এস আর রাও। কে করেছিলেন? এস আর রাও কিন্তু করেছিলেন। তারপরে দেখো, কোটজির কথা যদি বলা হয়, কোটজি কিন্তু সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। কোটজি কোথায়? না হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। কত সালের খনন কার্য পরিকল্পনা করা হয়েছিল? 1955 সালে। কে করেছিলেন কোটজি? কোটজিটা হচ্ছে করেছিলেন তোমার হচ্ছে ফজল আহমেদ খান, ঠিক আছে? এফ.এ. খান, ঠিক আছে? ফজল আহমেদ খান করেছিলেন। বানোয়ালির কথা যদি বলা হয়, বানোয়ালি তোমার হচ্ছে সরস্বতী নদীর তীরে, ঠিক আছে? বানোয়ালি কোথায়? সরস্বতী নদীর তীরে। কত সালে করা হয়েছিল? 1973 সালে কিন্তু করা হয়েছিল, ঠিক আছে? কে করেছিলেন? না আর.এস. বিস্ট বা বিস্ট, যা খুশি বলতে পারো, আর.এস. বিস্ট বা বিস্ট, ঠিক আছে? রংপুরের কথা যদি বলা হয়, রংপুর তোমার গড়ে উঠেছিল মোহর নদীর তীরে। কোন নদীর তীরে? না মোহর নদীর তীরে। কত সালে খনন কার্য পরিচালনা করা হয়েছিল? না 1931 থেকে 1953 পর্যন্ত। কে করেছিলেন? না হচ্ছে এম.এস. ভাট। অনেকজন ছিলেন। এম.এস. ভাট ছিলেন, ঠিক আছে? এম.এস. ভাট, ঠিক আছে? তার সঙ্গে ছিলেন বিবি লাল, ঠিক আছে?
বি লাল, ঠিক আছে, আরও কয়েকজন ছিলেন। আচ্ছা, আম্রির কথা যদি বলা হয়, আম্রি কোন নদীর তীরে গড়ে উঠেছিল? আম্রি হচ্ছে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। আম্রি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল। কত সালে হয়েছিল? না 1929 সালে, ঠিক আছে। করেছিলেন কে? না এনজি মজুমদার। এনজি মজুমদার, যিনি চানুদাড়ো করেছিলেন উনি। এমজি হচ্ছে মজুমদার করেছিলেন, ঠিক আছে। কালীবঙ্গান যদি বলা হয়, এটা হচ্ছে ঘরঘর নদীর তীরে গড়ে উঠেছিল। কালীবঙ্গান কোথায়? ঘরঘর নদীর তীরে। কত সালে করা হয়েছিল? 1961-এ করা হয়েছিল। করেছিলেন কে? না বিবি লাল, ঠিক আছে, বিবি লাল। সার্কোটাদের কথা যদি বলা হয়, এটা কোনো নদীর তীরে গড়ে ওঠেনি, পাশে মানে অন্যান্য সাইটের পাশেই গড়ে উঠেছিল। খনন কার্য করা হয়েছিল 1964-এ। করেছিলেন কে? না হচ্ছে জে যোশী, ঠিক আছে, জে যোশী, ঠিক আছে, জে যোশী। আলমগীরপুর গড়ে উঠেছিল হিন্ডন নদীর তীরে। কোথায়? কোন নদীর তীরে? হিন্ডন নদীর তীরে। কত সালে খনন কার্য পরিচালনা করা হয়েছিল? 1958-তে। করেছিলেন কে? না হচ্ছে ওয়াইডি শর্মা, ঠিক আছে, ওয়াইডি শর্মা। তো এই ছকটা পুরোটা মনে রাখতে হবে, তবে বিশেষ করে কোনগুলো মনে রাখতে হবে বলে দিই। সেগুলো হচ্ছে তোমার প্রথম হচ্ছে চানুদাড়োটা মনে রাখতে হবে, ঠিক আছে। কোনগুলো মনে রাখতে হবে আমি একটু করে দিচ্ছি, দেখো। প্রথম কথা তোমাকে চানুদাড়ো মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। সাতকাজেন্দর মনে রাখবে, ঠিক আছে। লোথালটা মনে রাখবে, ঠিক আছে। কি মনে রাখবে? লোথাল, ঠিক আছে, লোথালটা মনে রাখবে। কোটজি মনে রাখার দরকার নেই। রংপুর, আম্রি, এগুলো। কালীবঙ্গানটা মনে রাখবে, ঠিক আছে। আর হচ্ছে সারকাতোটা মনে রাখবে, আর আলমগীরপুরটা মনে রাখবে। এই কটা তোমায় কিন্তু মনে রাখতে হচ্ছে, কারণ এগুলো পরীক্ষায় সবসময় দেয়, ঠিক আছে। তাহলে এই একটা ছক গেল, যেখানে বিভিন্ন স্থান এবং কোন নদীর তীরে গড়ে উঠেছিল এবং সেগুলোকে আবিষ্কার করেছিল বা খনন কার্য কত সালে হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে। চলে আসবে দেখো নেক্সট স্লাইডে, যেটা বলা হচ্ছে অর্থনৈতিক জীবন। দেখো, এই হরপ্পা সভ্যতার মানুষদের অর্থনৈতিক জীবন কেমন ছিল সেগুলো আমাদেরকে জানতে হবে। প্রথম কথা, অর্থনৈতিক জীবনের কথা যদি আমরা বলি, অর্থনৈতিক জীবনের কথা বললে প্রথম যেটা উঠে আসবে সেটা হচ্ছে আমাদের কৃষি ব্যবস্থা, ঠিক আছে, অর্থাৎ এগ্রিকালচার। এখানকার মানুষ কিন্তু মূলত কৃষিকাজ এবং পশুপালনের উপর নির্ভর করেই বেঁচে থাকতো, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরা কৃষিকাজই করতো, ঠিক আছে। এবারে কৃষিকাজ করার কারণ কি? দেখো, এখানকার যে প্রধান নদী ছিল সেটা হচ্ছে কি সিন্ধু, ঠিক আছে। এই সিন্ধু নদীতে প্রতি বছর প্রায় বন্যা হতো। এই সিন্ধু নদীতে বন্যা হওয়ার ফলে বন্যার পলি কিন্তু পাশাপাশি জমতো। বন্যার পলি জমার ফলে চাষবাসের জন্য খুব উপযোগী হয়ে উঠেছিল, ঠিক আছে। এখানকার মানুষজন যে চাষবাসগুলো করতো সেগুলো হচ্ছে গম আর হচ্ছে যব, ঠিক আছে। প্রথম দিকে তারা গম আর যব চাষ করতো, পরের দিকে ধান এসছে, ঠিক আছে। যদি প্রথম তোমাকে বলে যে প্রথম তারা কিসের চাষ করতো, সেটা হচ্ছে কিন্তু গম আর কি যব, ঠিক আছে। এরা মূলত কি দেখা যেত যে নভেম্বর মাসের দিকে ওরা কিন্তু শস্য রোপণ করতো, ঠিক আছে। নভেম্বর মাসের দিকে কি করতো? শস্য রোপণ করতো, ঠিক আছে। আর এপ্রিল মাসের দিকে এরা কি করতো? শস্য কাটাই করতো। তাহলে এপ্রিল মাসে কি করতো? ফসল তোলা হতো, ঠিক আছে। তাহলে নভেম্বর মাসে তারা শস্য রোপণ করতো, আর এপ্রিল মাসে তারা কি করতো? ফসল কিন্তু তুলে ফেলতো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, সিন্ধু সভ্যতার মানুষরাই প্রথম কিন্তু তুলোর চাষটা আরম্ভ করে, ঠিক আছে। তাহলে সিন্ধু সভ্যতার এরাই প্রথম কিন্তু কিসের চাষ করে? এরাই প্রথম কিন্তু তুলার চাষ করে, ঠিক আছে। তুলার চাষ করতো। আর এরা তুলাটাকে কি বলতো? হিন্দন বলতো, হিন্ডন বা হিন্দন, ঠিক আছে। তুলাকে কি বলতো? হিন্ডন বা হিন্দন বলতো, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে কালীবঙ্গানের মানুষজন, ঠিক আছে। কালীবঙ্গানের কথা যদি বলা হয়, কালীবঙ্গানের মানুষজন কিন্তু প্রথমে কি করেছিল? না এরাই প্রথম হচ্ছে এথের চাষ করেছিল, মানে কাঠের লাঙল দিয়ে হচ্ছে চাষ করতে আরম্ভ করেছিল, ঠিক আছে। কাঠের লাঙলের ব্যবহার কারা করেছিল? না কাঠের লাঙলের ব্যবহার করেছিল কালীবঙ্গানের মানুষজন, ঠিক আছে। কাঠের লাঙলের ব্যবহার করেছিল কারা? কালীবঙ্গানের মানুষজন, ঠিক আছে। এছাড়াও এরা বিভিন্ন ধরনের পশুপালনও করতো, ঠিক আছে। এরা বিভিন্ন ধরনের পশুপালনও করতো। এবারে কি পশুপালন করতো? দেখো, পশুপালনের মধ্যে এদের যেগুলো ছিল সেগুলো একটু বলি। পশুপালনের মধ্যে এরা মূলত গরু পুষতো, ঠিক আছে, গরু। তার সঙ্গে সঙ্গে এরা কুকুর পুষতো, ঠিক আছে, কুকুর। তার সঙ্গে সঙ্গে ঘোড়া, ঠিক আছে, গরু, কুকুর, ঘোড়া, এই সমস্ত কিন্তু এরা পুষতো, ঠিক আছে। আর উৎপাদিত ফসল জমায়েত রাখার জন্য, ঠিক আছে, তার মানে শস্য জমা রাখার জন্য এরা কিন্তু শস্য গোলা তৈরি করেছিল, ঠিক আছে। শস্য জমা রাখার জন্য এরা শস্য গোলা তৈরি করেছিল, ঠিক আছে।
তাহলে এইগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হচ্ছে এখানে, ঠিক আছে? এখান থেকে ইম্পর্টেন্ট একটাই আছে যে তারা প্রথম গম আর যবের চাষ করেছিল। আর সিন্ধু সভ্যতার মানুষেরাই প্রথম তুলার চাষ করে, তুলাকে তারা হিন্দন নামে জানতো। আর কালীবঙ্গানের মানুষেরা প্রথম কাঠের লাঙলের ব্যবহার কিন্তু শুরু করেছিল, ঠিক আছে? নেক্সট দেখো যেটা চলে আসবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতার যুগে ব্যবসা বাণিজ্য। এবার এই সময় ব্যবসা বাণিজ্য কেমন ছিল সেগুলো জানতে হবে। প্রথম কথা, এই সময় মানুষজন কিন্তু বিভিন্ন বিদেশি মানুষদের সাথে ব্যবসা বাণিজ্য করতো। দেখো এই যে তোমার ইন্ডাস অর্থাৎ এই যে তোমার দেখতে পাচ্ছ এই যে ইন্ডাস বা হচ্ছে সিন্ধু সভ্যতা, এখানকার মানুষজন কিন্তু এখান থেকে মেসোপটেমিয়ার মানুষের সাথে কিন্তু ব্যবসা বাণিজ্য করতো এবং সেটা জলপথেই হতো, দেখানো আছে এখানে, ঠিক আছে? এবারে এখানে যে সময় যা কিছু করা হতো প্রথম দিকে সব কিন্তু বিনিময় প্রথার উপরে নির্ভর করে, ঠিক আছে? বিনিময় প্রথার উপর নির্ভর করেই কিন্তু তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য করা হতো। এই সময় কোনো ধাতব মুদ্রার প্রচলন ছিল না। এই সময় কোনো ধাতব মুদ্রার প্রচলন ছিল না, যা কিছু হতো বিনিময় প্রথার মাধ্যমে হতো, ঠিক আছে? এবার দেখো ওজন ও পরিমাপ কথা যদি বলা হয়, এই সময় কিন্তু ওজন ও পরিমাপ সম্পর্কে মানুষজন কিন্তু খুব তাদের ধারণা ছিল প্রবল, ঠিক আছে? এরা সাধারণত চুনা পাথর দিয়ে তৈরি বিভিন্ন পরিমাপের যন্ত্র আবিষ্কার করেছিল, ঠিক আছে? আর এদের যে বাটখারাগুলো ছিল, বাটখারা অর্থাৎ যেগুলো দিয়ে তারা মাপতো, বাটখারাগুলো আকারে কিন্তু ঘনকাকার ছিল, ঠিক আছে? ঘনকাকার, ঠিক আছে, বা কিউবিক্যাল, ঠিক আছে? আর এদের পরিমাপের যে এককগুলো ছিল সবসময় সেগুলো ১৬র হচ্ছে গুণিতক হতো। তার মানে ১, ২, ৪, ৮, ১৬, ৩২ এভাবে চলতে থাকতো এদের গণনার কাজকর্ম, ঠিক আছে? আচ্ছা, যদি বলি শিলমোহরের কথা যদি বলা হয়, না এই সময় দেখা যেত কি যে প্রত্যেকটা ব্যবসায়ীর নিজস্ব শিলমোহর থাকতো, ঠিক আছে? প্রত্যেক ব্যবসায়ীর কি থাকতো? নিজস্ব শিলমোহর থাকতো। সেই শিলমোহরের মাধ্যমে তারা জিনিসপত্র কিন্তু কেনাবেচা করতো, ঠিক আছে? আচ্ছা, আর শিলমোহরগুলো তৈরি হতো কিন্তু পাথরের তৈরি, ঠিক আছে? শিলমোহরগুলো কিসের তৈরি? পাথরের তৈরি। আর আকৃতিটা ছিল বর্গাকার, পাথরের তৈরি, বর্গাকার আকৃতির ছিল, ঠিক আছে? সম্ভবত এই শিলমোহর দিয়ে মনে করা হয় তারা নিজস্ব সম্পত্তিকে চিহ্নিত করত। এই শিলমোহর দিয়ে নিজস্ব সম্পত্তিকে তারা কি করতো? চিহ্নিত করতো, ঠিক আছে? এবারে কাঁচামালের কথা যদি বলা হয়, কাঁচামাল হচ্ছে কি? কাঁচামাল হচ্ছে সেই সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় কাঁচামালের কিন্তু প্রচলন ছিল, ঠিক আছে? কাঁচামাল যেমন দেখো কর্ণাটক থেকে যেত কি? সোনা। কর্ণাটক থেকে কি যেত? কর্ণাটক থেকে সোনা আর হচ্ছে রূপো। সোনা আর হচ্ছে রূপো কর্ণাটক থেকে যেত, ঠিক আছে? আচ্ছা, আফগানিস্তানের কথা যদি বলা হয়, ঠিক আছে? আফগানিস্তান থেকে কি যেত? আফগানিস্তান থেকে যেত নীল রঙের পাথর। আফগানিস্তান থেকে কি যেত? নীল রঙের পাথর কিন্তু কাঁচামাল হিসাবে যেত, ঠিক আছে? আচ্ছা, বালুচিস্তান আর খেত্রি থেকে যেত তামা। বালুচিস্তান ও খেত্রি থেকে কি কাঁচামাল যেত? না হচ্ছে তামা যেত, ঠিক আছে? তাহলে এই সমস্ত কাঁচামালও কিন্তু তারা কাঁচামালের মাধ্যমে তারা ব্যবসা বাণিজ্য কিন্তু করতো, ঠিক আছে? আর এই সময় একটাই মাত্র আর্টিফিশিয়াল বন্দরের ধারণা আসে, সেটা হচ্ছে তোমার লোথাল। একমাত্র যেটা বন্দর ছিল, সেই বন্দর যেটা ছিল সেটা হচ্ছে কি তোমার কি? লোথাল, ঠিক আছে? তাহলে একমাত্র বন্দরের নাম কি? না হচ্ছে লোথাল, ঠিক আছে? এটা একটা প্রশ্ন ইম্পর্টেন্ট পড়ে, লোথাল, ঠিক আছে? নেক্সট দেখো যেটা আমরা জানবো সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে আমাদের হস্তশিল্প, ঠিক আছে? আর্ট অ্যান্ড ক্রাফট এই সময় কেমন ছিল? হরপ্পা সভ্যতাকে ব্রোঞ্জ যুগের সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতাকে কি বলা হয়? ব্রোঞ্জ যুগের সভ্যতা। তবে স্পেশালি যদি একে বলো, স্পেশালি একে কিন্তু তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতাও কিন্তু বলা হয়। তবে ব্রোঞ্জের প্রচলনটা সব থেকে এখানে বেশি ছিল, ঠিক আছে? তার জন্য এটাকে তুমি ব্রোঞ্জ যুগ হিসাবেও কল্পনা করতে পারো, ঠিক আছে? এই সময় ব্রোঞ্জের তৈরি প্রচুর জিনিসপত্র ব্যবহার করা হতো। এবারে ব্রোঞ্জের কথা যদি বলা হয়, তারা ব্রোঞ্জ কেমনভাবে তৈরি করেছিল? না দেখো টিন আর তামা মিশিয়ে তারা কি তৈরি করেছিল? ব্রোঞ্জ তৈরি করেছিল, ঠিক আছে? টিন আর তামা মিশিয়ে তারা কি তৈরি করেছিল? ব্রোঞ্জ তৈরি করেছিল, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তামা কোথা থেকে পাওয়া যেত আর টিন কোথা থেকে পাওয়া যেত? একটু আগেই বললাম যে এই টিনটা আসতো কোথা থেকে? টিনটা আসতো তোমার হচ্ছে রাজস্থানের খেত্রি অঞ্চল থেকে, ঠিক আছে? টিনটা তারা পেতো আফগানিস্তান থেকে। টিনটা কোথা থেকে পেতো? আফগানিস্তান থেকে টিন পেতো। আর তামা কোথা থেকে আসতো? তামা আসতো রাজস্থানের খেত্রি অঞ্চল থেকে, ঠিক আছে? তামাটা পেতো হচ্ছে রাজস্থানের
ক্ষেত্রী থেকে, রাজস্থানের ক্ষেত্রী থেকে তারা কি পেত? তামা পেত। এই টিন আর তামা মিশিয়ে তারা কিন্তু ব্রোঞ্জ তৈরি করেছিল এবং ব্রোঞ্জের তৈরি বিভিন্ন জিনিসপত্র তারা কিন্তু ব্যবহার করত। তারপরে দেখো চলে আসে যদি চাকার ব্যবহার, ঠিক আছে? এই সময় মানুষ কিন্তু চাকার ব্যবহারও কিন্তু শিখে গিয়েছিল, ঠিক আছে? চাকা দিয়ে তারা বিভিন্ন মাটির জিনিসপত্র তৈরি করতে আরম্ভ করেছিল, ঠিক আছে? তাহলে চাকা দিয়ে তারা কি তৈরি করেছিল? মাটির জিনিসপত্র, ঠিক আছে? মাটির পাত্র তৈরি করতে আরম্ভ করেছিল। এই মাটির পাত্রগুলোতে আবার কালো এবং লাল, ঠিক আছে? কালো আর হচ্ছে লাল রঙের নকশা কাটা থাকতো, ঠিক আছে? দেখো পাশে যে ছবি দেওয়া আছে, এই যে হচ্ছে মাটির পাত্র, তাতে কালো এবং লাল রঙের নকশা তারা করতো, ঠিক আছে? এবারে তো যেটা বলছেন নৃত্যরত দেবদাসীর মূর্তি, ঠিক আছে? তারা পোড়ামাটি দিয়ে নৃত্যরত দেবদাসীর মূর্তিও তৈরি করেছিল, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ তোমার হচ্ছে পোড়ামাটির তৈরি দেবদাসীর মূর্তি, ঠিক আছে? এছাড়াও তারা বিভিন্ন হচ্ছে পোড়ামাটির তৈরিও বিভিন্ন মূর্তি এগুলো কিন্তু তারা তৈরি করতো, ঠিক আছে? তারা শিশুদের জন্য বিভিন্ন খেলনা তৈরি করতো, ঠিক আছে? যেমন দেখো সব মাটি দিয়েই তৈরি হতো। তারা শিশুদের জন্য যে খেলনাগুলো তৈরি করতো, বাঁদর তৈরি করতো, ঠিক আছে? তারপরে ধরো তোমার হচ্ছে গরুর গাড়ি তৈরি করতো, ঠিক আছে? গরুর গাড়ি, তারপরে পাখি, এগুলো সবই কিন্তু শিশুদের খেলনা হিসেবে ব্যবহার করা হতো, ঠিক আছে? এগুলো কি হতো? শিশুদের খেলনা হিসেবে কিন্তু তারা ব্যবহার করতো, ঠিক আছে? নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে ধর্মীয় জীবন। ধর্মীয় জীবন কেমন ছিল এই সময় সেগুলো একটু জানা যাক। প্রথম কথা, তারা কিন্তু সকলেই মাতৃদেবীর পূজা করতো, ঠিক আছে? ছবি দেওয়া আছে দেখো, মাদার গডেস, এটাই হচ্ছে মাতৃদেবী, ঠিক আছে? তারা মাতৃদেবীর কিন্তু পূজা করতো, ঠিক আছে? এবারে দেখো এই সময় কিন্তু যে প্রধান যে তোমার হচ্ছে মূর্তি মানে দেবতা ছিলেন, তিনি ছিলেন পশুপতিনাথ, ঠিক আছে? তিনি কে ছিলেন? পশুপতিনাথ, ঠিক আছে? এবারে তোমার পশুপতিনাথের মূর্তির কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো এখানে এই পশুপতিনাথের মূর্তি দেওয়া হয়েছে, ঠিক আছে? পশুপতিনাথের মূর্তি হচ্ছে প্রথম কথা, এর হচ্ছে পশুপতিনাথের মূর্তির কথা যদি বলা হয়, মূর্তিটার পাশে কিছু প্রাণীর হচ্ছে চিত্র পাওয়া গেছে। সেটা হচ্ছে হাতি, ঠিক আছে? বাঘ আর হচ্ছে গন্ডার। হাতি, বাঘ আর কি গন্ডার, ঠিক আছে? আর সিংহাসনের নিচে একদম কে থাকতো? মহিষ থাকতো, ঠিক আছে? আর পায়ের নিচে দুটো কি ছিল? হরিণ ছিল। তাহলে এই ৫ টা প্রাণীর কিন্তু চিত্র পশুপতিনাথ দেবতার সাথে পাওয়া গেছে, ঠিক আছে? এর সঙ্গে তারা লিঙ্গ ও যোনির পূজা করত, ঠিক আছে? লিঙ্গ ও যোনির পূজা করত। এছাড়াও এই সময় বিভিন্ন পশুদেরকেও পুজো করা হতো বা বিভিন্ন গাছকে পুজো করা হতো। তার সঙ্গে যে পশুগুলোকে পুজো করা হতো তার মধ্যে ছিল ষাঁড়, ঠিক আছে? ঘুঘু পাখি, ঠিক আছে? পায়রা, তারা বিভিন্ন পাথর খণ্ডেরও পূজা করত, ঠিক আছে? এই সমস্ত পুজো তারা করত। এবারে দেখো আগুনের বেদি বা ফায়ার অল্টারের কথা যদি বলা হয়, এই সময় কিন্তু আগুনের বেদি একটা খুঁজে পাওয়া গেছিল বা ফায়ার অল্টার পাওয়া গেছিল, ঠিক আছে? সেটা কোথায় পাওয়া গেছিল? কালীবঙ্গান এবং লোথাল, ঠিক আছে? এই যে ফায়ার অল্টারের ছবি দেখতে পাচ্ছ, এই ফায়ার অল্টার কোথায় পাওয়া গেছিল? কালীবঙ্গান, ঠিক আছে? এটা একটা কোশ্চেন হতে পারে। কালীবঙ্গান ও লোথালে, ঠিক আছে? কালীবঙ্গান ও লোথালে কিন্তু এই ফায়ার অল্টারে বা হচ্ছে আগুনের বেদি পাওয়া গেছিল। মনে করা হয় যে এটাকে মূলত ওই ধার্মিক ক্রিয়া অনুষ্ঠানে কিন্তু কাজে লাগানো হতো, ঠিক আছে? ধার্মিক ক্রিয়া অনুষ্ঠানে কি করা হতো? এগুলোকে কাজে লাগানো কিন্তু হতো, ঠিক আছে? এই গেল তাহলে আমাদের সিন্ধু উপত্যকা সভ্যতার মানুষদের ধর্মীয় জীবনযাপন। নেক্সট যদি চলে আসি, দেখো সেটা হচ্ছে আমাদের লিপি সম্পর্কে জানতে হবে। দেখো লিপির কথা যদি বলা হয়, এই সময় যে লিপিগুলো পাওয়া গেছে সেখানে প্রায় ৬০০-র মতো ছবির সংকেত পাওয়া গেছে। কত না? 600, ঠিক আছে? ৬০০-র মতো ছবি সংকেত পাওয়া গেছে, ঠিক আছে? এই লিপিগুলো অনেকাংশেই এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি। পাশে দেখো এরকমই একটা লিপির ছবি কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? ৬০০-র মতো ছবির সংকেত পাওয়া গেছে। এবারে এই সময় যে লিপি লেখা হতো তাকে বলা হতো বোস্ট্রোফেডন, ঠিক আছে? কি বলা হতো? বোস্ট্রোফেডন ঘটনাটা কি? না, প্রথমে তারা কি করতো? প্রথম লাইনে ডান দিক থেকে বাম দিকে লিখতো, পরে আবার বাম দিক থেকে ডান দিকে লিখতো, পরে আবার ডান দিক থেকে বাম দিকে লিখতো। এই ঘটনাটাকেই বোস্ট্রোফেডন বলা হয়, ঠিক আছে? তাহলে এটা একটা কোশ্চেন হতে পারে, ঠিক আছে? সিন্ধু সভ্যতার মানুষেরা কোন পদ্ধতিতে লিখতো? না, বোস্ট্রোফেডন পদ্ধতিতে কিন্তু লিখতো, ঠিক আছে? চলে আসবো দেখো নেক্সট স্লাইডে যেটা বলছে হরপ্পার গুরুত্বপূর্ণ স্থানসমূহ। এবারে হরপ্পার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে জানতে হবে এবং এই স্থানগুলোতে কি কি আবিষ্কার হয়েছে সেগুলো কিন্তু জানতে হবে। এগুলো এখান থেকেই কিন্তু পরীক্ষার কোশ্চেনগুলো বেশি আসে, ইম্পর্টেন্ট সাইট যেগুলো রয়েছে, ঠিক আছে? প্রথমে হরপ্পার কথা যদি বলা হয়, এখানে প্রথম যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে শস্যাগার, ঠিক আছে? শস্যাগার বা শস্যা গোলা, ঠিক আছে? এক্ষুনি বলা হয়েছিল যে প্রতি সারিতে
প্রতি সারিতে 6টি করে, ঠিক আছে, প্রতি সারিতে 6টি করে, মোট 12টি, ঠিক আছে, মোট 12টি কিন্তু শস্যাগার এখানে পাওয়া গেছে, ঠিক আছে, প্রতি সারিতে 6টি করে মোট 12টি শস্যাগার কিন্তু এখানে পাওয়া গেছে, ঠিক আছে। এখানে কফিনের সাহায্যে, ঠিক আছে, কফিনের সাহায্যে, কফিন এর সাহায্যে মানুষকে কিন্তু কবর দেওয়া হতো, ঠিক আছে, কবরস্থ করা হতো, ঠিক আছে, কফিনের সাহায্যে মানুষদেরকে কি করা হতো, কবরস্থ করা হতো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা এখানে পাওয়া গেছে, এখানে এখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে এরা মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করতো, ঠিক আছে, তাহলে মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্যের প্রমাণও এখান থেকেই পাওয়া যায়, ঠিক আছে, মেসোপটেমিয়ার সাথে ব্যবসা বাণিজ্য এরা করতো, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে লাল রঙের, লাল বেলে পাথরের, লাল বেলে পাথরের মস্তকহীন পুরুষের মূর্তি, ঠিক আছে, এখান থেকে কি পাওয়া গেছে, লাল বেলে পাথরের মস্তকহীন পুরুষের মূর্তি কিন্তু এখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে পাওয়া গেছে পাথরের স্ত্রী জননেন্দ্রিয়, যাকে আমরা ওই যোনি বলছিলাম, ঠিক আছে, জননেন্দ্রিয় পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এই কটা ফাইন্ডিংস এখান থেকে পাওয়া গেছে, এই কটা ফাইন্ডিংস কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে হরপ্পা থেকে, ঠিক আছে। প্রথম যেটা বললাম, হরপ্পাতে মোট 12টা হচ্ছে তোমার শস্যাগার পাওয়া গেছে, ঠিক আছে। আর এখানে কফিনের সাহায্যে কি করা হতো না হচ্ছে কবরস্থ করা হতো, এখান থেকেই প্রমাণ পাওয়া যায় তারা মেসোপটেমিয়ার সাথে ব্যবসা করতো। আর লাল বেলে পাথরের তৈরি মস্তকহীন পুরুষের মূর্তি পাওয়া গেছে, আর পাথরের স্ত্রী জননেন্দ্রিয় কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে, হরপ্পা গেল। নেক্সট যেটা, সেটা আমাদেরকে জানতে হবে, নেক্সট স্লাইডে চলে আসছি আমরা। নেক্সট যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের মহেঞ্জোদারো, ঠিক আছে। মহেঞ্জোদারো থেকে কী কী পাওয়া গেছে না, প্রথম কথা হচ্ছে মহেঞ্জোদারোতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে বৃহৎ শস্যাগার। প্রথম কথা হচ্ছে সবথেকে বড় শস্যাগারই এখানে পাওয়া গেছে, ঠিক আছে, বৃহৎ শস্যাগার পাওয়া গেছে নাম্বার 1। নাম্বার 2 এর কথা যদি বলি, এখানে স্নানাগার পাওয়া গেছে। কি পাওয়া গেছে? স্নানাগার। এই স্নানাগারের দুপাশে কিন্তু সিঁড়ি ছিল, অর্থাৎ ওঠানামা করা যেত, এবং পাশে পোশাক পরিবর্তনের ঘরও ছিল। মনে করা হয় এটা মূলত এই স্নানাগারটা মূলত ধর্মীয় কাজে ব্যবহার করা হতো। কি কাজে ব্যবহার করা হতো না, ধর্মীয় কাজে কিন্তু এটাকে ব্যবহার করা হতো, ঠিক আছে। এবার এখানেই আমরা কিসের সন্ধান পাই না, এখানেই কিন্তু আমরা মহাবিদ্যালয়ের সন্ধান পাই, ঠিক আছে। কিসের না, মহাবিদ্যালয় মহাবিদ্যালয় অর্থাৎ কি না, বহুস্তম্ভ বিশিষ্ট জনসাধারণের জন্য যে হলঘর তাকেই হচ্ছে মহাবিদ্যালয় বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকেই ঘোড়ার নিদর্শন পাওয়া যায়, ঠিক আছে। এখান থেকেই কি পাওয়া যায়, ঘোড়ার নিদর্শন কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে যেটা এখান থেকে পাওয়া গেছিল সেটা হচ্ছে পাথরের তৈরি মেসোপটেমিয়ার পাত্র কিন্তু এখান থেকেই পাওয়া গেছে, ঠিক আছে। নেক্সট 6 নম্বরের কথা যদি বলি, যে এখান থেকেই পাওয়া গেছে ব্রোঞ্জের তৈরি, ঠিক আছে। এখান থেকে কি পাওয়া গেছে না, ব্রোঞ্জের তৈরি নৃত্যরতা, মানে নাচছে এমন আর কি, নৃত্যরতা বালিকার মূর্তি, ঠিক আছে। বালিকার মূর্তিও এখান থেকেই পাওয়া গেছে, ঠিক আছে, বালিকার মূর্তি এখান থেকে পাওয়া গেছে। আর কি পাওয়া গেছে না, সেই বিয়ার্ডেড ম্যান, অর্থাৎ গোঁফ দাড়িওয়ালা, ঠিক আছে, গোঁফ দাড়িওয়ালা মানুষের ছবি, ঠিক আছে, মানুষের মূর্তি, গোঁফ দাড়িওয়ালা মানুষের মূর্তি, ঠিক আছে, অর্থাৎ বিয়ার্ডেড ম্যান যেটাকে বলা হয় সেটা এখানে পাওয়া গেছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে এখানে যেটা লাস্ট পাওয়া গেছে সেটা হচ্ছে পশুপতি শিলমোহর, ঠিক আছে, পশুপতি শিলমোহরও এখান থেকে কিন্তু পাওয়া গেছে। এই কটা ফাইন্ডিং এখান থেকে হয়েছে, এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা চলে আসে, সেটা হচ্ছে কালীবঙ্গান থেকে কি কি পাওয়া গেছে। কালীবঙ্গান থেকে যেটা প্রথমে পাওয়া গেছে, প্রথম কথা বলি, কালীবঙ্গান শব্দের অর্থ কি। কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালো বালা, ঠিক আছে, মনে রাখতে হবে। কালীবঙ্গান শব্দের অর্থ কি, কালো বালা। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে মহেঞ্জোদারো শব্দের অর্থ কি। মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতের স্তূপ, ঠিক আছে। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি, মৃতের স্তূপ, মনে রাখতে হবে, পরীক্ষায় জিজ্ঞেস করে, ঠিক আছে। তাহলে কালীবঙ্গান শব্দের অর্থ কি গেল, কালো বালা। এখান থেকে কি কি পাওয়া গেছে, প্রথম কথা কাঠের লাঙল পাওয়া গেছে, ঠিক আছে। কি পাওয়া গেছে না, কাঠের তৈরি লাঙল কিন্তু এখান থেকে পাওয়া গেছে। সেকেন্ড দেখো কি পাওয়া গেছে এখান থেকে না, এই কালীবঙ্গান থেকে কিন্তু তোমার হচ্ছে অগ্নিবেদী পাওয়া গেছে, ঠিক আছে, অগ্নিবেদী।
অগ্নিবেদী, ঠিক আছে, বা হচ্ছে ফায়ার হোল্ডার পাওয়া গেছে। 3 নম্বর হচ্ছে এখান থেকে যেটা পাওয়া গেছে যে উটের হাড় পাওয়া গেছে, উটের হাড় কিন্তু কালীবঙ্গান থেকে পাওয়া গেছে। 4 নম্বরে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তোমার হচ্ছে মানুষের মানুষের মাথার খুলি, ঠিক আছে, মানুষের মাথার খুলি কিন্তু এখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে। আর এখানে যে সমাধি ক্ষেত্রটা ছিল সেই সমাধি ক্ষেত্রটাকে দুরকম সমাধি ক্ষেত্র পাওয়া গেছে, ঠিক আছে। ফার্স্ট যেটা পাওয়া গেছে সেটা কি না, সেটা হচ্ছে বৃত্তাকার সমাধি ক্ষেত্র, বৃত্তাকার সমাধি ক্ষেত্র। আরটা যেটা পাওয়া গেছে সেটা কি, সেটা হচ্ছে ত্রিভুজাকার, ঠিক আছে। তাহলে বৃত্তাকার হচ্ছে ত্রিভুজাকার সমাধি ক্ষেত্র এখান থেকে কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে কালীবঙ্গান শব্দের অর্থ হচ্ছে কালোবালা। এখান থেকে কাঠের লাঙ্গল, অগ্নিবেদী, উটের হাড়, মানুষের মাথার খুলি আর হচ্ছে 2 ধরনের সমাধি ক্ষেত্রের সন্ধান পাওয়া গেছে। একটা হচ্ছে বৃত্তাকার আর একটা কি ত্রিভুজ আকার কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। চলে আসবো দেখো আমরা নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে লোথাল, ঠিক আছে। এবার আমাদেরকে জানতে হবে লোথাল থেকে কি কি পাওয়া গেছে। প্রথম কথা, লোথালই হচ্ছে একমাত্র হরপ্পা সভ্যতার বন্দর, ঠিক আছে। লোথালই কি একমাত্র হরপ্পা সভ্যতার কি ছিল, বন্দর ছিল হচ্ছে লোথাল, ঠিক আছে, মনে রাখতে হবে। আর্টিফিশিয়াল ডক ওয়ার্ডও জিজ্ঞেস করে, মানে হচ্ছে মানুষের তৈরি বন্দর, সেটাও তোমার কি হয়ে যাবে, লোথাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কি খোঁজ মিলেছে দেখো। এখান থেকে যেটা প্রথম খোঁজ মিলেছে সেটা হচ্ছে ধানের তুষ, ঠিক আছে, ধানের তুষ, ঠিক আছে। ধানের তুষের সন্ধান প্রথম পাওয়া গেছে কোথায়, লোথাল থেকে। সেকেন্ড যেটা পাওয়া গেছে সেটা কি না, সেকেন্ড হচ্ছে এটা কৃত্রিম নৌবন্দর, ঠিক আছে, কৃত্রিম নৌবন্দর এটা একটা, ঠিক আছে। 3 নম্বর যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে পোড়া মাটির তৈরি মূর্তি, পোড়া মাটির তৈরি মূর্তিও কিন্তু এখান থেকে পাওয়া গেছে। তাহলে পোড়া মাটির তৈরি মূর্তিটাও এখান থেকে পাওয়া গেছে। 4 নম্বরে যেটা পাওয়া গেছে সেটা কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে ঘোড়ার মূর্তি, মাটির তৈরি হচ্ছে পোড়া মাটির তৈরি, ঠিক আছে, পোড়া মাটির তৈরি ঘোড়ার মূর্তিও এখান থেকে পাওয়া গেছে, পোড়া মাটির তৈরি ঘোড়ার মূর্তি এখান থেকে পাওয়া গেছে। 5 নম্বরে যেটা এখান থেকে পাওয়া গেছে সেটা হচ্ছে যে দাবা খেলা, ঠিক আছে, দাবা খেলার প্রচলন বা দাবা খেলার যে যন্ত্রপাতি সেটা এখান থেকে কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এইগুলো মোটামুটি এখান থেকে পাওয়া গেছে, ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হচ্ছে, ঠিক আছে। নেক্সট যদি আমরা চলে আসি সেটা হচ্ছে কি, নেক্সট যে স্লাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের চানু দাঁড়ো, ঠিক আছে। চানু দাঁড়োর কথা যদি বলা হয়, চানু দাঁড়ো থেকে কি কি খোঁজ পাওয়া গেছে সেগুলো একটু দেখা যায়। প্রথম কথা, চানু দাঁড়ো থেকে যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে চানু দাঁড়ো থেকে মূলত 3 রকম সংস্কৃতির সন্ধান মেলে, ঠিক আছে। করকম না হচ্ছে 3 রকম সংস্কৃতির সন্ধান মেলে এখান থেকে, 3 রকম সংস্কৃতি। এবারে দেখো সেই 3 রকম সংস্কৃতি কি কি, ঠিক আছে, 3 রকম সংস্কৃতির সন্ধান মেলে। 3 রকম সংস্কৃতি কি কি, প্রথম কথা হচ্ছে যে সিন্ধু সংস্কৃতি, ঠিক আছে, সিন্ধু সংস্কৃতির সন্ধান মেলে এখান থেকে। দ্বিতীয় হচ্ছে ঝুকার সংস্কৃতি, ঠিক আছে, ঝুকার সংস্কৃতির সন্ধান মেলে। আর 3 নম্বর হচ্ছে ঝংকার সংস্কৃতি, ঠিক আছে, ঝংকার সংস্কৃতির সন্ধানও কিন্তু এখান থেকে পাওয়া গেছিল, ঠিক আছে। এছাড়াও এখান থেকে যে জিনিসগুলো পাওয়া গেছিল সেগুলো কি, সেগুলো হচ্ছে ব্রোঞ্জের মূর্তি, ঠিক আছে, ব্রোঞ্জের মূর্তি পাওয়া গেছিল এখান থেকে, ঠিক আছে। প্লাস এখান থেকে গরুর গাড়ি পাওয়া গেছিল, প্লাস এখান থেকে এক্কা গাড়ি পাওয়া গেছিল, গরুর গাড়ি আর হচ্ছে এক্কা গাড়ি। প্লাস এখান থেকে ছোট পাত্র পাওয়া গেছিল, ছোট পাত্র, ঠিক আছে। এইগুলো কিন্তু এখান থেকে পাওয়া গেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে 3 রকম যে সংস্কৃতি চানুদাঁড়োতে পাওয়া গেছে সেগুলো কি কি, একটা হচ্ছে সিন্ধু সংস্কৃতি, একটা ঝুকার সংস্কৃতি, একটা ঝংকার সংস্কৃতি। এছাড়াও ব্রোঞ্জের মূর্তি, গরুর গাড়ি, এক্কা গাড়ি, ছোট পাত্র ইত্যাদি পাওয়া গেছে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট যে আমাদের স্লাইডটা রয়েছে সেটা হচ্ছে আলমগীরপুর। আচ্ছা, আলমগীরপুর থেকে কি কি পাওয়া গেছে দেখো। আলমগীরপুর থেকে মূলত হচ্ছে যে জিনিসগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে কাপড়ের ওপর আঁকা ঢাকনাবিহীন লম্বা সরু পাত্রের নিদর্শন পাওয়া গেছে। মূলত এখানে বিক্রয়যোগ্য বিভিন্ন, এখানে বিশেষ কিছু নেই, এখান থেকে যেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে বিক্রয়যোগ্য বিভিন্ন পণ্য, ঠিক আছে, বিক্রয়যোগ্য বিভিন্ন পণ্য কিন্তু এখান থেকে পাওয়া গেছে। এগুলো তোমাকে পরীক্ষা অতটা কিন্তু জিজ্ঞেস করে না, ঠিক আছে। নেক্সট দেখো চলে আসবো যেটা, সেটা হচ্ছে কোটজি। কোটজিতে কি কি পাওয়া গেছে, কোটজিতে হচ্ছে মূলত কোটজিতে যে জিনিসগুলো সন্ধান মিলেছে সেটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ, অর্থাৎ যুদ্ধ করছে এরকম মূর্তি পাওয়া গেছে,
ঠিক আছে, যুদ্ধ বিগ্রহ পাওয়া গেছে। প্লাস হচ্ছে এখানকার যে বাড়িগুলো ছিল, সেই বাড়িগুলো ছিল পাথরের তৈরি। এখানকার যে সমস্ত বাড়িগুলো ছিল, বাড়িগুলো সব কিসের তৈরি ছিল? পাথরের তৈরি। অন্যান্য সব জায়গার পোড়া ইটের তৈরি ছিল, এগুলো সব পাথর দিয়ে তৈরি ছিল। কোথাকার বাড়ি? না হচ্ছে কর্জির বাড়ি। কর্জি থেকে আর কিছু মনে রাখতে হবে না। নেক্সট যেটা চলে আসবো আমরি। আমরি থেকে কী কী পাওয়া গেছিল? আমরি থেকে কিন্তু মূলত বিভিন্ন হচ্ছে সংস্কৃতির সন্ধান পাওয়া গেছে। সেই তার মধ্যে একটা সংস্কৃতি হচ্ছে ঝংকার সংস্কৃতি, যেটা একটু আগে আমরা পড়লাম। ঠিক আছে, 3 রকম সংস্কৃতি পড়লাম, তার মধ্যে একটা হচ্ছে ঝংকার সংস্কৃতি, এখান থেকেই পাওয়া গেছে। ঠিক আছে, আর এখান থেকে কিছু মনে রাখতে হবে না। প্লাস এখান থেকে গন্ডারের একটা কিন্তু উপস্থিতি এখানে পাওয়া গেছে। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে রোপার। ঠিক আছে, রোপার থেকে কী কী পাওয়া গেছে? রোপার থেকে যেগুলো পাওয়া গেছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের বাসনপত্র। রোপার থেকে পাওয়া গেছে কি? বাসনপত্র পাওয়া গেছে। তার সঙ্গে সঙ্গে গয়নাপত্র, বাসনপত্র, গয়নাপত্র। তারপর হচ্ছে তামার কুঠার, তামার তৈরি কি? কুঠার পাওয়া গেছে এখান থেকে। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে টাঙা পাওয়া গেছে, টাঙা। তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফলা পাওয়া গেছে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া গেছে। আর এখানে যেটা উল্লেখযোগ্য একটা, সেটা হচ্ছে কুকুরের সমাধি। ঠিক আছে, কুকুরের সমাধি কিন্তু এখান থেকে রোপার থেকে পাওয়া গেছে। আর এখান থেকেই আমরা জানবো যে বিভিন্ন অঞ্চলে যখন মানুষ মারা যেত, তার সঙ্গে তার পোষা প্রাণীরও কিন্তু সমাধি তার সঙ্গে দিয়ে দেওয়া হতো। সেটা এখান থেকেই কিন্তু প্রমাণিত হয়। ঠিক আছে, নেক্সট যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে বানওয়ালি। ঠিক আছে, দেখো বানওয়ালি, বানওয়ালি থেকে আমরা কি কি পেয়েছি সেটা একটু দেখে নিই। বানওয়ালি থেকে যা পাওয়া গেছে সেটা হচ্ছে এখান থেকে পাওয়া গেছে দাবা খেলার বোর্ড। ঠিক আছে, দাবা খেলার বোর্ড। তাহলে এখান থেকে প্রথম যেটা ফাইন্ডিং সেটা হচ্ছে দাবা খেলার বোর্ড। দাবা খেলার বোর্ড এখান থেকে পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকেই বোঝা গেছে যে শহরে ঝাঁঝরি প্রথার প্রচলন ছিল। ঠিক আছে, কি প্রথা? ঝাঁঝরি, ঝাঁঝরি প্রথার কিন্তু প্রচলন ছিল। এই প্রথাগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে না, শুধু মনে রাখলেই হবে। ঠিক আছে, ঝাঁঝরি প্রথার প্রচলন পাওয়া গেছিল। আর এখানে বিভিন্ন ধরনের শিলমোহর পাওয়া গেছিল। ঠিক আছে, শিলমোহরগুলো কি কি ছিল? না, প্রথম কথা হচ্ছে সিরামিক শিল্প দেখা যেত এখানে। কি শিল্প দেখা যেত? সিরামিক শিল্প কিন্তু এখানে দেখা যেত। ঠিক আছে, প্লাস এর সঙ্গে সঙ্গে বিভিন্ন কি বললাম, শিলমোহর পাওয়া গেছে। ঠিক আছে, পাথরের তৈরি শিলমোহর এখানে কিন্তু পাওয়া গেছে। আর এখানে যেটা পাওয়া গেছে আরেকটা, সেটা হচ্ছে শস্য হিসাবে জব। ঠিক আছে, শস্য হিসাবে উন্নত মানের জবের সন্ধান কিন্তু এখানে পাওয়া গেছে। নেক্সট যেটা চলে আসবো সেটা হচ্ছে আমাদের কি, নেক্সট যে আমাদের সাইটটা রয়েছে সেই সাইটটা হচ্ছে কি, সুরকাতোটা। ঠিক আছে, সুরকাতোটা থেকে আমরা কি কি জানতে পারি? সুরকাতোটা থেকে আমরা যেগুলো জানতে পারি, প্রথম কথা জানতে হবে এটা হচ্ছে গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, সুরকাতোটা কোথায় অবস্থিত? না হচ্ছে গুজরাটের, সুরকাতোটা যেটা ওখানে অবস্থিত সেটা হচ্ছে গুজরাটের কচ্ছ। ঠিক আছে, গুজরাটের কচ্ছ উপকূল যেটা আছে সেখানে কিন্তু এটা অবস্থিত। ঠিক আছে, এটা 1972 সালে, 1972 সালে জেপি যোশী প্রথম কিন্তু এটা খুঁজে বের করেছিলেন বা খনন কার্য চালিয়েছিলেন। ঠিক আছে, এখানে যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে ঘোড়ার হাড়, ঘোড়ার হাড় এখান থেকে খুঁজে পাওয়া গেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে যে সমাধিপত্রগুলো পাওয়া গেছিল সেখানে সমাধি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমাধিগুলো সমাধিগুলো ছিল কোথায়? না বিরাট আকার, সমাধিগুলো বিরাট আকার পাথরখণ্ডের মাঝখানে, বিরাট আকার পাথরখণ্ডের মাঝখানে কি ছিল? সমাধি ক্ষেত্রগুলো এখানে কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, এখান থেকে আর বেশি কিছু কিন্তু পাওয়া যায়নি। ঠিক আছে, একটা মনে রাখতে হবে যে গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, আর ঘোড়ার হাড় পাওয়া গেছে, আর সমাধিগুলো কিন্তু বিরাট পাথরের খণ্ডের মাঝখানে অবস্থিত। 1972 সালে ডক্টর জেপি যোশী কিন্তু এর খনন কার্য চালিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে দেখো সাতকা জেন্ডর। সাতকা জেন্ডরে কি কি পাওয়া গেছে? এটা মূলত বর্তমানে হচ্ছে পাকিস্তানের বালুচিস্তানে অবস্থিত। ঠিক আছে, পাকিস্তানের কোথায়? বালুচিস্তানে কিন্তু এটা অবস্থান করছে। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের কোনো এর ওপরে কোনো আমাদের অঞ্চলের মধ্যে এটা কিন্তু নয়। ঠিক আছে, আচ্ছা, এখানে কি কি জিনিস পাওয়া গেছিল? মনে করা হয় যে এই অঞ্চলটা কিন্তু একসময় বন্দর হিসাবে ব্যবহার করা হতো। ঠিক আছে, মনে করা হয়, প্রমাণ কিন্তু নেই, তবে এটাকে মনে করা হয় যে এখন এখানে হচ্ছে একসময় বন্দর হিসাবে ব্যবহার করা যেত এটাকে। ঠিক আছে, আর
এখানটাতে এই সাতকাজেন্দ্ররই প্রথম কিন্তু ওই সিটাডেলের যে মানে কনসেপ্টটা ছিল, সেই সিটাডেল কিন্তু এখানেই দেখা গিয়েছিল। আপার সিটাডেল আর হচ্ছে লোহার সিটাডেল, ঠিক আছে? আর যেহেতু এটা উপকূল অঞ্চলে ছিল, উপকূল অঞ্চলে থাকার জন্য এই অংশটা চাষবাস এবং অন্যান্য দিক থেকে বেশ উন্নত ছিল। নেক্সট দেখো যেটা জানতে হবে সেটা হচ্ছে যুগের অবসান কিভাবে ঘটেছিল, অর্থাৎ হরপ্পা সভ্যতা কিভাবে ধ্বংস হয়ে গেছিল। এবার দেখো হরপ্পা সভ্যতা ধ্বংস সম্পর্কে বিভিন্ন হচ্ছে কারণ রয়েছে। কেউ কেউ মনে করেন যে এখান থেকে হচ্ছে আর্যরা এসেছিল, ঠিক আছে? আর্যদের আগমনের ফলে এরা হচ্ছে আর্যদের সাথে পেরে ওঠেনি, যার ফলে এরা অবলুপ্ত হয়ে যায়। আবার অনেকে মনে করেন যে বন্যা দেখা দিয়েছিল, অনেকে মনে করেন যে অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, ঠিক আছে? প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তার জন্য হচ্ছে এটা ধ্বংস হয়ে যায়। অনেকে মনে করেন যে ভূমিকম্প হয়েছিল, ঠিক আছে? ভূমিকম্প হয়েছিল, তার জন্য এটা হচ্ছে ধ্বংস হয়ে যায়, ঠিক আছে? তবে এর একদম অরিজিনাল কি কারণ সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওতে মোটামুটি আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার উপত্যকা পুরোটা কমপ্লিট করে ফেললাম। পরের ভিডিওতে আমরা বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করব। এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।